ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং তোমাদের সহায়িকা পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কোথাও প্রকাশিত হচ্ছে, কোথাও তোমাদের পরীক্ষার ডেট প্রকাশিত হচ্ছে এবং কোথাও পরীক্ষায় সামনে রয়েছে। ওকে, তো সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে জেনারেল নলেজের যে ক্লাসগুলো আসছে, আজকে আমরা তার 7 নম্বর ক্লাসে চলে এলাম। তো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক উপযোগী হবে এবং পরীক্ষার যে হবে সিলেবাস, তোমাদের নতুন আপডেটেড সিলেবাস রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য। তো সেই পরীক্ষার প্যাটার্নকে মাথায় রেখেই তোমাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে আসা হচ্ছে এবং এই ক্লাসগুলো কিন্তু অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। তো চলো আজকের আমরা ক্লাসটা শুরু করব। একদিন ছাড়া এই অফিসিয়াল ওয়েব যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে ক্লাস তোমাদের হচ্ছে সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন। সিলেবাস ভিত্তিক সেরা বাছাই করা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন ক্লাস করানো হয়। তো আশা করছি ক্লাসগুলো হেল্পফুল হবে তোমাদের জন্য। আর তোমাদের তার আগে আরেকটা বিষয় বলবো, যারা তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, আমাদের একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এক্সাম বাংলার পাবলিকেশনের পক্ষ থেকে, সম্পূর্ণভাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য। লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই তুমি জয়েন হয়ে থাকবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার জেলায় কোনো যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা সংক্রান্ত, অথবা কোনো নতুন আমাদের জন্য বই যদি পাবলিশ হয় এক্সাম বাংলা থেকে, বা অন্যান্য ফ্রি পিডিএফ এবং ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা সেই গ্রুপটাতে জয়েন হবে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। প্রথম প্রশ্ন কি বলছে দেখবো। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে এফএনবি সম্পূর্ণ নাম কি? ফুড অ্যান্ড ন্যাচারাল বোর্ড, ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড, ফুড অ্যান্ড নারিশিং বোর্ড, নাকি উপরে কোনোটাই নয়? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করতে হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের বিভিন্ন অ্যাব্রিভিয়েশন গুলো তোমাদের দিয়ে দেবে, সংক্ষিপ্ত নাম, তো সেইগুলো কিন্তু অবশ্যই তোমাকে ক্লিয়ার করতে হবে। দেখো এখানে আমি তিনটে দিয়েছি আরো এক্সট্রা। আইএফএ এর ফুল ফর্ম হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড, পিএনসি মানে হচ্ছে পোস্ট ন্যাটাল কেয়ার, এবং এমটিসি ম্যাল নিউট্রিশন ট্রিটমেন্ট সেন্টার। এইগুলো হচ্ছে এই সংক্রান্ত বিভিন্ন তোমাদের যে শর্ট ফর্ম রয়েছে সেইগুলো। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, লিউকোমিয়া আক্রান্ত হয় কোনটি? লিউকোমিয়ায় আক্রান্ত হয় কোনটি? গলা, রক্ত, ত্বক নাকি জীব? কোন অঙ্গটা লিউকোমিয়ার দ্বারা আক্রান্ত হয় বা কোন বিষয়টা? তো সঠিক উত্তরটি হবে রক্ত। লিউকোমিয়া দ্বারা আক্রান্ত হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে আমার এখানে সঠিক উত্তর। তো এইখান থেকেও আমরা বিভিন্ন দেখে নেব, যেরকম আমাদের গলাতেই যেটা আক্রান্ত হয় তখন আমরা বলি সেটা হচ্ছে টনসিলাইটিস। আচ্ছা, আমাদের ত্বকে আক্রান্ত হয় কুষ্ঠরোগ, এবং গ্লোসিটিস বলা হয় যেটা হচ্ছে জীবে আক্রান্ত হয়, জীব আক্রান্ত হয়। ঠিক আছে, তো বিভিন্ন অঙ্গ এবং সেখানে কি রোগটা হয় সেই বিষয়টা তোমাকে জানতে হবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, 6 মাস বয়স পর্যন্ত কোনটি নবজাতক এবং অল্প বয়স্ক শিশুদের জন্য আদর্শ খাবার? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 6 মাস বা কোনো নবজাতক শিশু জন্মালে অল্প বয়স্ক শিশুদের জন্য আদর্শ খাবার হচ্ছে বেস্ট মিল্ক, অর্থাৎ বুকের দুধ, মাতৃদুগ্ধ, যেটা হচ্ছে সব থেকে আদর্শ খাবার হিসাবে বিবেচিত হয়। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে একটা আপডেট প্রোভাইড করব এখানটায়। যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা দুর্দান্ত আপডেট রয়েছে। দুর্দান্ত আপডেটটি হলো এই, যে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে গাইড বুকটি প্রকাশিত করা হয়েছে, বাজারে এই মুহূর্তে সব থেকে আপডেটেড এবং নতুন সিলেবাস অনুযায়ী রচিত যদি বই বলা হয় যেটা হচ্ছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য, তাহলে একটাই বই রয়েছে, সেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটি। হ্যাঁ, আমি কোনো প্রচার এখানে করছি না, তোমরা বাজারে খোঁজ করে দেখতে পারো। একদম লেটেস্ট এবং আপডেটেড সিলেবাস অনুযায়ী কিন্তু এই বইটি তোমরা পাবে। ওকে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, এবং এই বইটি রাজ্যের বহু পরীক্ষার্থী ইতিমধ্যে সংগ্রহ করছে এবং করে নিয়েছে। তো সম্পাদনায় রয়েছেন ঘোষ এবং মহান্তি, এবং বিগত বছরের প্রশ্ন উত্তর পাশাপাশি সমস্ত যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস সহযোগে তোমাদের একদম কমপ্লিটলি একটা জিস্ট তোমরা পাবে এই বইটার মাধ্যমে, যেটা তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। ওকে, এবং বইটি তোমরা এক্সাম বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ বা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে তুমি বইটা অর্ডার করতে পারবে, কারণ এই লিঙ্কে গেলে তুমি সব থেকে বেশি ডিসকাউন্টে বইটি কিনতে পারবে। এবং ডিসকাউন্টটি পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কুপন কোডটি ইউজ করতে হবে JB12। এখানে দেখতে পাচ্ছ কুপন কোড দেওয়া রয়েছে JB12, এই কোডটি ব্যবহার করলেই তুমি সব থেকে বেশি ডিসকাউন্টে কিন্তু বইটি কিনতে পারবে। এছাড়াও তোমরা বইটিকে অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো নিকটবর্তী বুক স্টলে সংগ্রহ করতে পারবে। দেখো এই যে ক্লাস তোমরা দেখছো, ক্লাস থেকে অবশ্যই উপকৃত হবে এবং ক্লাসগুলো তোমাদের দেখতেও হবে, কারণ এক্সট্রা ইনফরমেশন অনেকে এখানে পাবে। বাট পাশাপাশি তুমি যদি একটা বই তোমার পাশে থাকে তাহলে সমস্ত বিষয়গুলো তুমি বুঝতে সুবিধা হবে। পুরো সিলেবাস ভিত্তিক একটা যে বিষয় রয়েছে, বিগত বছরের যে প্রশ্ন রয়েছে, সমস্ত বিষয়টা তুমি বুঝতে পারবে। এমন কোনো দাম নেই, অবশ্যই চাইলে সংগ্রহ করতে পারো। চলো নেক্সট পরবর্তীতে আমরা
ক্লাসে আবার ফিরে যাই। পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, পুষ্টি সম্পর্কিত ব্যাধি হিসাবে পরিচিত কোনটি? পুষ্টির ভারসাম্য, পুষ্টির অদ্রবণীয়তা, পুষ্টির দ্রবণীয়তা, অপুষ্টি। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা হচ্ছে অপুষ্টি বা ম্যালনিউট্রিশন বলা হয় পুষ্টি সম্পর্কিত যে ব্যাধি। ওকে, নেক্সট প্রশ্ন, লেটুস শাক থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন ডি। দেখো আমরা জানি কি লেটুস শাক ভিটামিন এ তেও পাওয়া যায়, আবার ভিটামিন ই তেও পাওয়া যায়। তো যেহেতু এখানে আমার চারটে অপশন রয়েছে এবং চারটে অপশনের মধ্যে সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে সেটা হচ্ছে ভিটামিন সি, মানে ভিটামিন ই, অপশন সি হবে। ভিটামিন ই তে আমরা লেটুস শাক পেয়ে থাকি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে ভিটামিন সি রয়েছে, তাহলে ভিটামিন সি এটা আমরা কোথায় পাবো? অনেক সময় প্রশ্ন করতে পারে, তাই না? তো ভিটামিন সি এটা আমরা সব থেকে বেশি পেয়ে থাকি টক জাতীয় বিভিন্ন ফল, সে আমলা হতে পারে বা অন্যান্য বিভিন্ন টক জাতীয় ফল যেরকম লেবু হতে পারে, এখান থেকে আমরা পেয়ে থাকি। আচ্ছা, ভিটামিন ই রাসায়নিক নাম কি? ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ওকে, ভিটামিন ইর অভাবজনিত রোগ কি? ভিটামিন ইর অভাবে আমাদের মানে মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব রোগ হতে পারে। আচ্ছা, ভিটামিন ডি রয়েছে এখানে, দেখো ভিটামিন ডি, ভিটামিন ডির অভাবে কি হয়? বাচ্চাদের হচ্ছে রিকেট হয় এবং বড়দের অস্টিওম্যালাসিয়া হয়। তো এই টাইপের বিভিন্ন অভাবজনিত রোগগুলো তোমাদের কিন্তু ভিটামিন থেকে পড়ে থাকে, বা বিভিন্ন সোর্স অফ ভিটামিন এটাও কিন্তু কোয়েশ্চেন হয়। আশা করছি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে ক্লাস কিরকম লাগছে, আর আমাদের গ্রুপগুলোতে যুক্ত থাকবে, তাহলে সমস্ত আপডেট তুমি পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট, লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড। চারটে অপশনের মধ্যে এখানে সঠিক যেটা উত্তর হবে, লবণের রাসায়নিক নাম যেটা হচ্ছে সাধারণ লবণ বা খাদ্য লবণ হিসাবে আমরা জানি, তো তার যে রাসায়নিক নাম হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোডিয়াম ক্লোরাইড লবণের রাসায়নিক নাম। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব বিভিন্ন যে সমস্ত রাসায়নিকগুলো রয়েছে। দেখো এখানটায় রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চক এবং চুনের রাসায়নিক নাম। এর যে সূত্র বা কেমিক্যাল ফর্মুলা রয়েছে CaCO3। এবং সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট হচ্ছে ওয়াশিং সোডা রাসায়নিক নাম, আর এর সূত্র হচ্ছে Na2CO3। এবং সাধারণ লবণকে রাসায়নিকভাবে সোডিয়াম ক্লোরাইড বলছি আমরা, যেটা অপশনে দেখলাম, এবং এর যে কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে NaCl। ওকে, চলো নেক্সট, নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। তো CFC আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এছাড়াও আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড ডেফিনেটলি একটা গ্রিনহাউস গ্যাস, এবং মিথেনও কিন্তু গ্রিনহাউস গ্যাস। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে, যেটা গ্রিনহাউস গ্যাস নয় বলেছে, ভালো করে দেখবে, অপশন বি হবে সঠিক উত্তর। নাইট্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস কখনোই নয়। তো যদি আমরা আদর্শ প্রাইমারি যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে সেগুলো দেখি, তাহলে দেখতে পাবো যার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প রয়েছে বা ওয়াটার ভেপার রয়েছে। অবশ্যই তোমাকে এইভাবেও প্রশ্ন করতে পারে যে ওয়াটার ভেপার কি নিম্নের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? তোমাকে ওয়াটার ভেপার দিয়ে দিতে পারে সেখানে, সরি ওয়াটার ভেপার কিন্তু গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে, নিম্নের কোনটি একটা গ্রিনহাউস গ্যাস। ওকে, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড এটাও কিন্তু গ্রিনহাউস গ্যাস, মিথেনও গ্রিনহাউস গ্যাস, ওজোন, নাইট্রাস অক্সাইড, CFC বা ক্লোরোফ্লোরোকার্বন লিখে নাও পুরো নামটা, এবং কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। নেক্সট পরবর্তী কোশ্চেন, পঞ্চায়েত থেকে যেভাবে তোমাদের সিলেবাসে রয়েছে গ্রাম সভার কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? তো গ্রাম সভার কথা বলা হয়েছে যে সংবিধান, ভারতের সংবিধান, সেই সংবিধানের 243A ধারায়। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা অনুযায়ী পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? নাউরু, ভ্যাটিকান সিটি, মোনাকো, পোলাও। বলো সঠিক উত্তর কোনটা হবে? তো জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভ্যাটিকান সিটি সব থেকে জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম দেশ। আর সব থেকে বৃহত্তম দেশ যদি আমরা পপুলেশন ওয়াইজ দেখি, তাহলে এই মুহূর্তে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে বিশ্বের ভারতবর্ষে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে চায়না। চীনকে টপকে ভারত বর্তমানে র্যাঙ্ক 1 হাসিল করেছে। ওকে, আচ্ছা, আয়তনে পৃথিবীর সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, আয়তনে সব থেকে পৃথিবীর বড় দেশ রাশিয়া। ওকে, আর আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। তাহলে জনসংখ্যার দিক থেকে এবং আয়তন অনুযায়ী ক্ষুদ্রতম দেশ যদি প্রশ্ন করে তোমরা বলবে হচ্ছে ভ্যাটিকান সিটি। আর আয়তনের দিক থেকে পৃথিবীর সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। তোমরা কি বলতে পারবে যে রাশিয়ার রাজধানীর নাম কি? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, প্রত্যেককে আমি এটা হোমওয়ার্ক দিলাম। রাশিয়ার রাজধানীর নাম কি? ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, 2024 ইউরো কাপ জয়লাভ করলো কোন দেশ? স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ড। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে স্পেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ, 2024 সালে ইউরো কাপ জিতেছে স্পেন, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা? ছাড়পত্র, তিস্তা পাড়ের বৃত্তান্ত, আরণ্যক, পদাতিক। বলো সঠিক উত্তর কোনটা হবে? তো আরণ্যক আমরা প্রত্যেকেই জানি কার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর ছাড়পত্র হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। তাহলে সঠিক উত্তরটা যেটা আমার হবে এখানে, সঠিক উত্তরটা হয়ে যাবে পদাতিক। সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়, অপশন, এবং এটা তার লেখা পদাতিক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের উদার শিল্পনীতি কবে প্রথম প্রকাশিত হয় বা ঘোষিত হয়? তো যেটা হচ্ছে LPG বা লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের কনসেপ্ট, সেই বিষয়টি এসেছিল
1991 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এর সময় 1991 সালে ভারতে এলপিজি ইন্ট্রোডিউস করা হয়। এলপিজির ফুল ফর্মটা প্রত্যেকে একটু লিখে নেবে, আমি বলে দিচ্ছি। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই তিনটে শব্দের সমন্বয়ে এলপিজি, যেটা হচ্ছে ইকোনমি বা অর্থনীতির দিক থেকে, আর এলপিজি তোমরা কিন্তু লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস একটা পাবে যেটা সায়েন্সের দিক থেকে, তো এটাও কিন্তু হয়। তো দুটো বিষয় অবশ্যই ভালো করে মনে রেখো। এবং এলপিজি যখন ভারতের অর্থনীতিতে ইন্ট্রোডিউস হচ্ছে সেই সময় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, বাট প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে পিভি নরসিমহা রাও। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বিষয়টা একটি আশ্চর্যজনক মানে লাগবে এখানটায়। দেখো ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য যিনি পাঠ করান, আবার ভারতের রাষ্ট্রপতি তাকেই শপথ বাক্য পাঠ করান, তো এই বিষয়টা কিন্তু রয়েছে। অর্থাৎ আমার উত্তরটি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। একইভাবে যখন রাষ্ট্রপতি মানে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করা হবে, রাষ্ট্রপতি কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন। আর ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন বলতে পারবে? ডি ওয়াই চন্দ্রচূড়। ডি ওয়াই চন্দ্রচূড় প্রত্যেকে লিখে নাও। আচ্ছা, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু হচ্ছেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি, যিনি হচ্ছেন মানে এসটি কাস্ট থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতের স্বাধীনতা লাভের পর, স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট এটলি, লয়েড জর্জ, উইনস্টন চার্চিল। তো এই ক্ষেত্রে আমার সঠিক উত্তরটা হবে যে ক্লিমেন্ট এটলি। ইনি ছিলেন 1945 থেকে 1951 সাল পর্যন্ত ব্রিটেনের অর্থাৎ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এবং ভারত স্বাধীনতা লাভের টাইমটা আশা করি প্রত্যেকে জানো। সো দ্যাটস ওয়াই ক্লিমেন্ট এটলি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিমেন্ট এটলি 1945 থেকে 51 সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি লেবার পার্টির লোক ছিলেন, তো এটাও অবশ্যই জানো। ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ কাউন্সিলে অনুমোদিত হয় 1947 সালের 4 জুলাই এবং আইনে পরিণত হয়েছিল 1947 সালের 18 জুলাই। তাহলে কবে ব্রিটিশ কাউন্সিলে অনুমোদিত হয়? 4 জুলাই 1947, এবং আইনে পরিণত হয় কবে? 1947 সালের 18 জুলাই। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মনে রেখে দাও প্রত্যেকে। এই মুহূর্তে ইউকে বা ইংল্যান্ডের যে নতুন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের, তো তিনি কে? তিনি হচ্ছেন কিয়ের স্টারমার। ঋষি সুনাককে পরাজিত করে কিয়ের স্টারমার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, পিএম হয়েছেন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত? দেখবে এই টাইপের প্রশ্ন কিন্তু বিগত বছরে তোমাদের এসছে, এবং তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র দেখে সেই রকম ভাবেই যাতে পরীক্ষায় তোমরা কমন পেতে পারো সেইভাবে কিন্তু এই সমস্ত সেটগুলো তৈরি। ওকে, তো মিতালি রাজ একজন বিখ্যাত ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটার। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, দেখো ভারতের বিখ্যাত মহিলা ক্রিকেটার যদি দেখি আমরা, ঝুলন গোস্বামী হয়ে যাবে, স্মৃতি মান্দানা হয়ে যাবে, হরমনপ্রীত কৌর যিনি এই মুহূর্তে মহিলা ক্রিকেট দলের হেড রয়েছেন বা ক্যাপ্টেন রয়েছেন, এই হরমনপ্রীত কৌর। ওকে, চলো নেক্সট, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথা দুটি সংবিধানের কোন সংশোধনী দ্বারা যুক্ত? 42তম, 44তম, 46তম, 86তম। তো 1976 সালের 42তম সংবিধান সংশোধন এর মাধ্যমেই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি কনস্টিটিউশনে অ্যাড হয়েছে, এবং একে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এরপরে রয়েছে দেখো 86তম সংবিধান সংশোধন। এই 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে আর একটা বিষয় বলতে আর একটা যে ফান্ডামেন্টাল ডিউটি সেটা কিন্তু অ্যাড করা হয়, যেখানে 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেকটি শিশুকে তার পিতামাতার কর্তব্য যে শিক্ষা প্রদান করতে হবে। ওকে, চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। আইজল কোন রাজ্যের রাজধানী? মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। একদম বেসিক তোমাদের প্রশ্ন হবে, খুব আহামরি কোশ্চেন হয় না, বাট তোমাকে এই সমস্ত জায়গাগুলোই ক্লিয়ার করতে হবে। আইজল হচ্ছে মিজোরামের রাজধানী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন বি। মণিপুরের রাজধানী ইম্ফল, মেঘালয়ের রাজধানী শিলং এবং ত্রিপুরার রাজধানী আগরতলা, আসামের রাজধানী দিসপুর। এরপরে তোমাদের একটা হোমওয়ার্ক আমি আবার দেবো, যে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তামিলনাড়ুর রাজধানীর নাম কি? কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে জানাবে। চলো নেক্সট, ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কোন তারিখে? 4 ডিসেম্বর, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করে বলতে হবে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 4 ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে অপশনে অনেকগুলো বিষয় রয়েছে, একটা হচ্ছে 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর আমরা কি পালন করি বলতে পারবে? গুড গভর্নেন্স ডে পালন করে থাকি। এই 25 জানুয়ারি কি পালন করি বলতো? ন্যাশনাল ভোটার্স ডে। 26শে জানুয়ারি প্রত্যেকেই জানো, 26 জানুয়ারি হচ্ছে আমরা পালন করে থাকি কি? 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। এবং আর একটা এখান থেকে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে প্রশ্ন করবে, 2024 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে ছিলেন? তো ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন কিন্তু উপস্থিত ছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, হুমায়ুন কথার অর্থ কি? হতভাগ্য, ভাগ্যবান, পদমর্যাদা, মাৎসান্যয়।
দেখো এখানে ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন রয়েছে, তো ইতিহাস থেকে যে প্রশ্নটা রয়েছে হুমায়ুন কথার অর্থ কি। হুমায়ুন কথার অর্থ মানে হচ্ছে ভাগ্যবান, কিন্তু আদতে তিনি কিন্তু ভাগ্যবান ছিলেন না, বাট হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, এখানে আর একটা অপশন রয়েছে দেখো পদমর্যাদা। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় আকবরের সময় ঘটেছিল, যেটা হচ্ছে মনসবদারি প্রথা। তো মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। এই বিষয়টা পরীক্ষায় পড়ে যে মনসব শব্দের অর্থ কি, পদমর্যাদা। আর মাৎস্যান্বয় যারা ইতিহাসের কম বেশি আইডিয়া বা ধারণা রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, কম বেশি 5-6 এর ক্লাসে পড়েছো যে মাৎস্যান্বয় কি। ঠিক যেরকম পুকুরের একটা এক্সাম্পলের সাহায্যে বোঝো, পুকুরের বড় মাছ ছোট মাছদের খেয়ে করে বেঁচে থাকে, ঠিক একইভাবে সেই সময় প্রাচীনকালে বা আমাদের যদি আমরা যে সময় ব্রিটিশ শাসন চলছে সেই সময়টা ভারতে লক্ষ্য করে দেখি, দেখবো যে বিভিন্ন মহাজনরা, সুদখোর মহাজনরা, তারা সমাজের মানুষদেরকে শোষণ করতো। সেই ঘটনাটাই মাৎস্যান্বয় হিসাবে পরিচিত ইতিহাসে। ওকে, এই কনসেপ্টটা জেনে নাও। ওকে, চলো। আর মনসব শব্দের অর্থ পদমর্যাদা। 1570 সালে আকবর এটা চালু করেছিলেন। নেক্সট, শকুন প্রজনন কেন্দ্র রাজা ভাত খাওয়া পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে। তো এখান থেকে দুটো বিষয় তোমরা জানতে পারলে, যে রাজা ভাত খাওয়া যে রয়েছে সেন্টারটা, সেখানে কি হয়, তো সেটা হচ্ছে শকুন প্রজনন কেন্দ্র, এবং এটা ওয়েস্ট বেঙ্গলে কোথায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলায় রয়েছে। অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আর আমাদের গ্রুপগুলোতে মাস্ট তোমরা প্রত্যেকে জয়েন থাকবে, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।